যদি ধরুন কেউ চুরি করে দিয়ে জেল খাটে, 3-3.5 বছর জেল খাটলো, তারপরে ধরুন বেল হলো, তো বেলের কিছু কন্ডিশন থাকে, বেল কন্ডিশন বলা হয়। এবং যদি সে কন্ডিশন ভঙ্গ করে, ধরুন বলা আছে বেল কন্ডিশনে যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে সে নিজেকে যুক্ত করবে না, কিন্তু জেনে বা অজান্তেই ধরুন সেটা করে ফেলেছে, মনে হয়েছে জাজকে খিস্তি দিই, গালাগালি করি, বা কাউকে গালাগালি দিতে ইনস্টিগেট করি, বা ধরুন মনে করেছে হাইকোর্টের দিকে ধাবিত হয়ে যায়, এবং সেটা যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে কনস্ট্রু হয়, তাহলে কিন্তু যেটা ওই যে বেল কন্ডিশন সেটা কিন্তু ভঙ্গ হয়। মানে এটা আমি জেনারেল প্রিন্সিপালের কথা বললাম। আমি আপনাকে শুধু আমি 2 জন আইনজীবীর বাৎসরিক আয়ের একটু দৃষ্টান্ত দিয়ে দিই। অভিষেক মনু সিংভি, তিনি জনপ্রতিনিধি, দেখুন আমি না হলে বলতাম না, জনপ্রতিনিধি না হলে বলতাম না, উকিল আয় করবেন এটাই স্বাভাবিক, আয় করার মধ্যে কোনো প্রকার ভুল নেই, কোনো প্রকার ত্রুটি নেই। অভিষেক মনু সিংভি তিনি তার এফিডেভিটে বলেছেন 2016-17 সালে তার বাৎসরিক আয় ছিল 130 কোটি টাকার বেশি, আর তার সর্বমোট সম্পদের পরিমাণ 649 কোটি টাকা। 2016-17 সালে, আজকে না। আর আজকে তাহলে 2025 সালে কত হবে? আমি আর একজন আইনজীবী, তার ওয়াইফ কত টাকার বাংলো কিনেছে, আইনজীবীর নাম করছি না কারণ তিনি জনপ্রতিনিধি নন বলে, কিন্তু আপনি চাইলে আমি তার স্ক্রিনশট দেখিয়ে দিতে পারি। বিজনেস টুডেতে খবর, এটা অত্যন্ত নামি কাগজ। তার স্ত্রী বাংলো কিনেছে 160 কোটি টাকা দিয়ে। আর এক আইনজীবী কপিল সিব্বাল, তিনিও জনপ্রতিনিধি, তো তারও কত টাকার আয় সেটা একটু দেখে নেওয়া যাক। তিনিও এই এফিডেভিট দিয়ে বলেছেন তার অ্যাসেট হচ্ছে 608 কোটি টাকা, আর 20-21 অর্থবর্ষে তার আয় হচ্ছে 61 কোটি টাকার বেশি। আমি এগুলো আইনজীবী, যারা জনপ্রতিনিধি আইনজীবী, তাদের আয় বলে, এরা মূলত পেশা থেকে আয় করে এবং অত্যন্ত নামী আইনজীবী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়ে এত কথা বলা হচ্ছে, তো আমি এটা বলতে বাধ্য হচ্ছি, সরি। দেখুন এই মামলায় না, যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সিনিয়র, তিনি যদি না থাকতেন সত্যি মামলা কঠিন হয়ে যেত, সত্যিই কঠিন হয়ে যেত। এবং ওরা দেখেছে যে এই 2-3 জন মানুষ যারা নিজেদের আয় থেকে, কারণ দেখুন আমরা আয় করি অন্য 5টা মামলাতে নিশ্চিত আয় করেই, ধরুন সেই এখানে এরা স্বাভাবিকভাবে ফিস দিতে পারে না, তাদের ফিস সেখানে যাওয়া, মামলা করা, এটা ওদের চক্ষুশূল হয়েছে। কারণ এটা যদি না করতাম তাহলে ওদের এই দুর্নীতিটা ধরা পড়তো না, তাহলে ওদের বেশ টাকাগুলো হজম করে নেওয়া যেত, সাদা কাতার মাস্টার থেকে যেত, ওদের কাছ থেকে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পাঠ নিতে বাধ্য থাকতো, তাহলে ওদের বেশ সুন্দর করে এই রাজত্বটা চালিয়ে যেতে পারে। আপনাদের পেশাগত দিক থেকে আইনজীবী হিসেবে যারা চাকরি পাননি তাদের কাছ থেকে 27 লাখ, কখনো কখনো শোনা যাচ্ছে 60 লাখ টাকা নিয়ে আপনারা হজম করে দিলেন? দেখুন, মতাদর্শ হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ, বা আপনি একটি নির্দিষ্ট আদর্শের কথা বলছেন, তার সঙ্গে পেশাগত সত্তার কোনো প্রকার বিরোধও নেই, সংযোগও নেই। কিন্তু হ্যাঁ, বলতে পারেন যে এই যে মতাদর্শগত আদর্শ নিয়ে থাকার জন্য বিচ্যুতি ঘটে না। এই যে ধরুন বিভিন্ন মামলা, এই যে ধরুন এসএসসি মামলা আপনি বলতে চাইলেন, যেটা এসএসসি মামলায় কে ক টাকা ফিস দিয়েছে বলুন তো? আর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে কতবার যাওয়া হয়েছে? এসএসসি মামলাকারীদের আপনারা চেনেন,
সেতাব, লক্ষ্মী, আব্দুল গনি আনসারি বা অন্যান্য যারা রয়েছে, কে কত টাকা ফিস দিয়েছে, কতবার সুপ্রিম কোর্ট যেতে হয়েছে? তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমরা যদি কোনো মামলায় ফিস না নেয়, একবার সুপ্রিম কোর্টে যাতায়াতের যা খরচ, অন্য সব কিছু ছেড়ে দিন, আমাদের ফিস, অ্যাপিয়ারেন্স ফিস সেসব ছেড়ে দিন, যাতায়াতের খরচা কত? ফ্লাইটে যাওয়া, ফ্লাইটে আসা, হোটেলে স্টে করা, কত টাকা খরচা হতে পারে? খুব স্বাভাবিকভাবে আমাদের ফ্লাইটে যেতে হতো, কারণ তারপরের দিন হয়তো হাইকোর্টে মামলা আছে। এই খরচ কে বহন করবে যদি অন্য 5টা মামলা থেকে আয় না করে? প্রথম কথা। আর উকিলের আয় করার মধ্যে কোনো প্রকার ভুল বা ত্রুটি নেই। আর যদি বলে যে না, এসএসসি মামলায় কে কত টাকা নিয়েছে তদন্ত হবে, আমি বলছি আমি তদন্ত চাই। সর্বপ্রথম জনগণের ট্যাক্সের টাকায় কত টাকা ফিজ প্রদান করা হয়েছে এই তদন্ত আটকাতে, এই চোরেদের বাঁচাতে, সেইটা একটা শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। ফ্রিতে মামলা করেছেন সেই জন্য গোসা? দেখুন, সেটা তো ওরাই ভালো বলতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে, উকিল যে আয় করা, এটার মধ্যে কোনো অন্যায় নেই। শুধু ওদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের না, আমি জাস্ট এটা উদাহরণ হিসেবে দিলাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যা অ্যাসেট এবং যা আয়, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যা বুদ্ধি এবং যা আইনি দক্ষতা, যদি শুধু উনি রাজনীতিটা করে বেসিক্যালি আর্থিকভাবে, সরি টু সে বলতে বাধ্য হচ্ছি, আর্থিকভাবে যা ক্ষতি করেছে, শুধু নিজের না, ক্লার্ক থেকে শুরু করে সকল, মানে আশেপাশে যারা থাকে, স্বাভাবিকভাবেই ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে রাজনীতি করার জন্য, অবভিয়াসলি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুনতে কারোর খারাপ লাগতে পারে, ইটস এ ফ্যাক্ট। রাজনীতিতে করলে তো লোকের টাকা। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে একমাত্র রাজনীতিবিদ সম্ভবত পশ্চিমবঙ্গের যার রাজনীতি করার জন্য আর্থিক ক্ষতি হয়েছে, পেশাদারি ক্ষতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে পরিমাণ মামলায় অ্যাপিয়ার করে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা ফিজ, সেই ফিজটা যদি পেত, মানে আমি বলছি আমার মামলায় যা এসএসসি মামলায় যা আয় মানে করেছে, আপনাকে মামলা ধরে ধরে বলে দিতে পারি, যা ফিজ যদি দিতে হতো আমাকে মানে 150-200 কোটি টাকা দিতে হতো। এক একটা মামলায় 150-200 করে শুনানি হয়েছে, আপনি দেখে নিন। এই যে বলছে ধরুন 63টা শুনানি হয়েছে, ভট্টাচার্য যা ফিজ, তার হলো কত টাকা দিতে হতো আপনি দেখুন। আমি বলে দিচ্ছি, সেতাব থেকে শুরু করে লক্ষ্মী টুঙ্গা, ববিতা সরকার, আব্দুল গনি আনসারি, সোমেন নন্দী থেকে শুরু করে আপনি সোমা রায়, 1 টাকা ফিজ নেয়নি, 1 টাকা ফিজ নেয়নি। কে দিয়েছে বলুন? এক একটা মামলায় কত করে হিয়ারিং হয়েছে, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত দিয়েছে। আপনাদের ফ্ল্যাটের মানে আপনাদের অফিসের সামনে যারা আন্দোলন করেছে তারা বলছে তারা দিয়েছেন। তারা কখন দিলেন? মানে তারা এই মামলার জন্য ফিস দিয়ে দেন না, তাদের মামলার জন্য। তাদের কোন মামলা করেছে? সে ফিস দিতে গেলে তো তাদের তো মামলা করতে হবে। কোন মামলার ফিস দিয়েছে? তাদের তো মামলা তাদের মামলার জন্য ফিস দিতে গেলে তাদের মামলা করতে হবে। তো কোন মামলায় ফিস দিয়েছে, কিভাবে দিয়েছে? তখন মিথ্যা কথার একটা সীমা থাকবে, তাই না? আর ফিস নেওয়ার মধ্যে যদি কারোর মামলা করে থাকে, কেউ খুন করে থাকে তার মামলা করে থাকে, কেউ যদি অন্য কোনো কিছু করার মামলা করে থাকে, সে ফিস নেবে না? বা অন্য 5টা মামলা করে ফিস নেবে না? অন্যায় কি আছে? যদি কেউ খুন করে থাকে, দিয়ে যদি বলে আমাকে বাঁচাও, বা ধরুন মাইনে কম পাচ্ছে, মাইনে বাড়ানোর মামলা করে, তো ফিস নেবে না? অন্যায় কি আছে? মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব মামলা ফ্রিতে করবে? তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্লার্কদের ফিস কে দেবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য ক্লার্ক কি মানে আম্বানি না আদানি? মানে তাপস, ফিরোজ, এরা কি সব আম্বানি আদানি নাকি? তাপসের সংসারটা, ফিরোজের সংসারটা, নির্মলদার সংসারটা কি মানে তুমি এসে চালিয়ে দিয়ে যাবে? বা আমার চেম্বারে যারা ক্লার্ক আছে, এই সব অরুণ থেকে শুরু করে, সব্যসাচী থেকে শুরু করে, অমিত থেকে শুরু করে, গোপা থেকে শুরু করে, যারা আমার জুনিয়র আছে, তাদের সংসার নেই? মানে যদি সব মামলায় ফ্রিতে করবে, এরা কি মানে বানের জলে ভেসে এসছে? এরা কি সব আদানি আম্বানি?
শুধু কি তাই, আপনারা তো বিচারপতিদের সঙ্গে সেটিং করে তারপরে মামলা করেন। দেখুন, এটা বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জাকর কথা। দেখুন, এটা যারা বলবে তারা কন্টেম্পচুয়াস অ্যাক্ট করেছে এবং তাদের সেই ফেস করতে হবে। ক্রিমিনাল কন্টেম্প্ট আদালত মনে করেছেন প্রাইমা ফেসি, প্রসিডিং স্টার্ট হয়েছে, এই কথা বলার উপযুক্ত শাস্তি পাবেন বলে আমি মনে করি। মানে আপনি এই মামলায় মানে আদালত অবমাননা মামলায় আইনজীবী হিসেবে নেই, কিন্তু আদালত পাড়ায় আইনজীবী হিসেবে জেনারেল প্রিন্সিপাল কি বলছে? না, দেখুন, এটা যেহেতু সরাসরি আমি এই মামলায় যেহেতু ধরুন সরাসরি বলতে পারেন, মানে যেহেতু আমাদের সঙ্গে ঘটেছে, এটা বলতে পারেন যে এ নিয়ে মন্তব্য করাটা অনুচিত। কিন্তু আপনাকে সেই জন্য আমি জেনারেল প্রিন্সিপালের কথা বললাম যে আদালতের বিরুদ্ধে কিছু বলা যায় না, আদালতকে স্ক্যান্ডালাইজ করা যায় না, আদালতের অথরিটিকে লয়ারিং করা যায় না, সেটা ক্রিমিনাল কন্টেম্প্ট হয়। আর কোনো অপরাধী বা কোনো দোষী ব্যক্তি, কোনো অভিযুক্ত, সে যদি বেল পেয়ে যায়, সেই বেলের কন্ডিশন ভঙ্গ করা যায় না। পুরনো বেল বাতিল হলে, অর্থাৎ পুরনো মামলার বেল বাতিল হলে, তাহলে কি তাকে আবার জেলে যেতে হবে সেই মামলায় বেল বাতিল হলে? আপনার যে সাধারণ বুদ্ধি কি বলে, আপনার সাধারণ বুদ্ধি যা বলে সেটাই ঠিক আছে, বুঝতে পেরেছেন? শুনুন, আইন এমন একটা জিনিস না। দেখুন, প্রথম যে মন্ত্রী থাকে, এই পার্থ চ্যাটার্জি ধরুন, যিনি মন্ত্রী ছিল, টাকা নিতে আর ভাবতো, বললেও দু একজন শুনেছি, যিনি আজ মহা জ্ঞানী হয়েছেন তিনি বলছেন, ঠিক আছে, সব দল জানতো, তারপরেও ওরা করে গেছে, কিচ্ছু হবে না, নাম্বার 2 ভোট পেয়েছে, লটকে বেড়াচ্ছে, সাধারণ মানুষের কথা বলি, লটকে বেড়াচ্ছে পুরো সাইজ। এবার অনেকে এবার 3-3.5 বছর খেটে এসেও আবার মানে পাখা গজিয়ে গেছে, চিন্তা নেই, সব কিন্তু সিস্টেমে পড়ে যাবে, বুঝতে পারছেন তো? সিস্টেমে পড়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোবে না, কুঁ করবে, করছে দেখবেন, ঠিক আছে। দাদা, রুল জারির কথা খুব সম্ভবত আদালত থেকে বলা হয়েছে, বেঞ্চ থেকে বলা হয়েছে, এই বিষয়টা কি? যদি প্রয়োজন হয় রুল জারি হবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমাদের যে কন্টেম্প প্রসিডিং, সেই কন্টেম্প প্রসিডিংসে কিছু নিয়ম রয়েছে। আদালত যদি মনে করেন, সেক্ষেত্রে আদালত যাকে মনে করছেন কন্টেমনার, তাকে অপরচুনিটি দেবেন, তারপরে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার জন্য রুল জারি করবেন, ঠিক আছে? প্রপার এক্সপ্লেনেশন না দিলে শাস্তির বিধান, ঠিক আছে? আদালতকে তার অথরিটিকে লয়ারিং করার জন্য, স্ক্যান্ডালাইজ করার জন্য ক্রিমিনাল কন্টেম্প্ট। সিমিলারলি ধরুন, আদালতের কোনো নির্দেশ আছে, কোনো অফিসার সেটা পালন করছে না, মানে আদালতের নির্দেশ অমান্য করছে, সিভিল কন্টেম্প্ট, এবং সেক্ষেত্রেও কিন্তু ওই শাস্তির বিধান রয়েছে। এবং আইনে আমাদের যদি ক্রিমিনাল কন্টেম্প্টই বলুন আর সিভিল কন্টেম্প্টই বলুন, কন্টেম্প্ট অফ কোর্টস অ্যাক্ট 1971 দ্বারা গভর্ন হয়। আর এছাড়াও আমাদের সংবিধানে এই যে সাংবিধানিক আদালতগুলোর নিজস্ব ক্ষমতা রয়েছে, এর ইন্টারপ্রিটেশনের মাধ্যম দিয়ে এবং যে ঘটনাগুলো ঘটে তার সাপেক্ষে আদালত সাধারণভাবে ইনফরমেশনের উপর ভিত্তি করে। দেখুন, আপনি ধরুন একটা আদালতের রায় হলো, সেই রায়কেও কোনো অফিসার সে রায়টিকে, যিনি দায়বদ্ধ, তিনি এক্সিকিউট করছেন না, রায়টিকে পালন করছেন না, তাহলে তিনি পার্সোনালি লায়াবল থাকবেন। সাধারণভাবে দেখবেন এই পিটিশনগুলো চেয়ারকে অ্যাড্রেস করে হয়, কিন্তু যিনি আদালতের রায় মানছেন না, সেটা বেসিক্যালি সেই ব্যক্তি রেসপন্সিবল থাকেন। এটা গেল সিভিল কন্টেম্প্ট। আর ক্রিমিনাল কন্টেম্প্টের ক্ষেত্রে কি হয়, যেমন ধরুন আদালতের যে অথরিটি সেটাকে লয়ারিং করতে চাইছেন, আদালতকে স্ক্যান্ডালাইজ করতে চাইছেন, মানে এই যে বলছে, ধরুন কেউ যদি বলে যে না, ওর সাথে ওর লাইন করে রায় হচ্ছে, এটা স্ক্যান্ডালাইজ করা আদালতকে, ঠিক আছে? আমি আদালত মানি না, এটা আদালতের অথরিটিকে লয়ারিং করা, এই ক্ষেত্রে ক্রিমিনাল কন্টেম্প্ট হয়। ফলে এটা বুঝতে হবে যে আদালতকে অমান্য করব, এটা করা যায় না। আর তা যদি না বুঝেন,
এবার আপনি বলবেন আমি ফেসবুকে একটা লিখেছি, তুই কোন হরিদাস পাল, তুই লিখলি আর না লিখলি আদালত কগনিজেন্স নিচ্ছে না, তার মানে এই নয় যে আদালত কগনিজেন্স নিতে পারে না। কিন্তু একবার যদি কগনিজেন্স নিয়ে ফেলে তাহলে কিন্তু বিপদ।